আমি আমার লাইফে এমন একটা মানুষ, আমি কখনো কারো নিজের স্বার্থে ক্ষতি করতে পারিনি। আমি আমার জীবনে ৪ টা রূপে নিজেকে সজ্জিত করতে ভালোবাসি। ১ম রূপ আমার সাধারণ মানুষ হিসেবে আ জাস্ট নরমাল একটা লাইফ লিড করা। একদম নরমাল একটা মেয়ে। যেটা আমার বাস্তব রূপ। 2nd রূপটা হলো যে ভয়ংকর একটা রূপ। আর সেই ভয়ংকর রূপটাকে আমি সাধারণত ভ্যাম্পায়ার হিসেবে সজ্জিত করতে ভালোবাসি। কিন্তু সেই রূপটাকে আমি ভাবি যে আমার ভিতরে একটা খারাপ রূপ, খারাপ গুণ যেটা মানুষকে ক্ষতি করতে পারে। তো বিলিভ মি, আমি নিজের স্বার্থে আজ পর্যন্ত কোনো মানুষকে উম ক্ষতি করতে পারি না। যদিও মনে করছি যে আমি ক্ষতি করব, যেটা আমার স্বার্থ আছে, স্বার্থ কাজ করে। আ পরক্ষণে দেখা যায় কি বিবেক আমাকে বাধা দিছে যে কেন আমি এটা করব আমার নিজের স্বার্থে। আর বিবেকের বাধা দেওয়ার জন্য আমি পারি নাই। আমি অনেক মানুষকে দেখি যে নিজের স্বার্থের জন্য আমাকে কষ্ট দিছে। বাট তারপরও আমার এত বছর লাইফে আমি কখনো ওই দিকটা চিন্তা করে অন্তত কারো ক্ষতি করতে পারিনি। নিজের বিবেক আমাকে প্রশ্নবিদ্ধ করে, নিজের বিবেক আমাকে বাধা দেয়, বলে তুমি এটা করো না, কি লাভ? একটু না হয় ক্ষতি হলো। কিন্তু বেলা শেষে ফলাফল কি পাইছি জানেন? যার দিকে চিন্তা করছি আমি যে সেই ব্যক্তি বেলা শেষে নিজের স্বার্থ উদ্ধার করে আমার ক্ষতি করছে। তো এটা হলো বাস্তবতা। আমার ভয়ঙ্কর রূপ সবসময় ফলাফল 0 পাইছে। সেটা ভয়ঙ্কর রূপ কতটা আমি আদৌ জানি না। আর আরেকটা রূপ হলো যে আমার প্রাণীর প্রেম। সেটা হোক না যে কোনো জীব, মানুষ, আদার্স এভরিথিং, যে কোনো প্রাণী, সেটা পোকা। অনেক মানুষের পোকাকে ঘৃণা লাগে। পোকা, ভয়ঙ্কর জীবজন্তু, সব কিছুর জন্য ওটা মায়া কাজ করে যে কেন মারবো, তারা তো পৃথিবীতে আসছে। হ্যাঁ, আতঙ্কিত হই, আতঙ্কিত হওয়ার প্রাণীর ক্ষেত্রে অবশ্যই আতঙ্কিত হই। তারপরও আমার একটা মায়া, অদ্ভুত মায়া অনুভব করি আমি। আমার নিজের প্রাণের প্রতিও আমার অনেক মায়া। অনেক মানুষ আবেগে প্রবণ হয়ে দেখা যায় কি আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, কিংবা নিজের হাত পা কাটার সিদ্ধান্ত নেয়, নিজেকে আঘাত করার সিদ্ধান্ত নেয়। আমি আমার লাইফে বলতে পারবো না যে আমি যত কষ্ট পাই লাইফে আমি আমার নিজেকে আঘাত করার সিদ্ধান্ত নিতে পারছি। আমার নিজের প্রাণের প্রতি যেমন মায়া আছে, ঠিক অন্যের প্রাণের প্রতিও ঠিক তেরকমই মায়া থাকে। আর আরেকটা হলো মোস্ট অফ ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি সবার লাস্টে বলতেছি, কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি পরিমাণ অনুভব করি আমি এই জিনিসটাকে, সেটা হলো প্রকৃতির প্রতি মায়া। আর এই মায়া আমি জানি না, ছোটোবেলা থেকে আমার মধ্যে কাজ করে, হয়তো বা সবার মধ্যেই আছে। কিন্তু আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে এর প্রতি আমার অনেক বেশি অনুভূতি, আমার ধ্যান, জ্ঞান, সব কিছু ওইটার মধ্যে কাজ করে। সেটা হলো প্রকৃতি প্রেম। প্রকৃতি প্রেম তো সব কিছু মিলিয়ে একটা প্রেমকে বোঝানো হয়। যেমন পাহাড়, গাছ-গাছালি, সুন্দর পরিবেশ, জীবজন্তু সব কিছু। কিন্তু তার মধ্যে ধারাবাহিকভাবে যদি আমি বিন্যাস করি, সেটার মধ্যে একটা মাত্র জিনিস, সেটা হলো গাছ। আমার কাছে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট ফেভারিট আর সবচেয়ে ভালোবাসার জিনিস হলো যে গাছ। সেই গাছের প্রতি আমার এতটাই অদ্ভুত টান আমি ছোটোবেলা থেকে অনুভব করি, কি বলবো? আমি এই গাছের জন্য দুবার মরতে পারছি। আমার এই গাছের সাথে অনেক অনেক স্মৃতি জড়ায় আছে লাইফে। আর আমি এমন একটা মেয়ে যে আমার কাছে কখনো মনে হয় না যে আমি গাছ ছাড়া ভালো থাকতে পারি। সেটা হোক বাড়িতে কিংবা ইট পাথরের শহরে। আমি বলতে পারবো যে আমার যদি মানে সম্ভব হয়, তাহলে আমি একটা ছোট গাছ হলেও আমার বারান্দায় বা আমার রুমে রাখার চেষ্টা করি, অল্প রোদের মধ্যেও, কিংবা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিংবা গাছ রাখার চেষ্টা করি আমি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি গাছ ছাড়া বাঁচতেই পারি না। আমার এতটা একটা অদ্ভুত টান আমি অনুভব করি। আমার ধ্যান, ধারণা, জ্ঞান সব কিছু গাছকেন্দ্রিক থাকে বেশিরভাগটা। আর প্রকৃতির প্রতি তো অদ্ভুত টান, সেটার বলা বাহুল্য, সেটা বলতে হবে না। কারণ আমি সবুজ শ্যামল পরিবেশ, পাহাড় পর্বত এতটাই ভালোবাসি যে ওখানে যাওয়ার জন্য আমার মন সবসময় ব্যাকুল হয়ে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের পরিস্থিতি, মেয়েদের ঘোরাঘুরি তো অতটা সহজলভ্য না, যার ফলাফলস্বরূপ আমি অতটা ঘুরতে পারি না। বাট লাইফে যতটুকু ঘুরছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘুরছি আমি অ্যাজ এ মেয়ে হিসেবে। তো যাই হোক, গাছের প্রতি যদি টানের গল্প বলতে চাই তাহলে শেষ হবে না। আমার লাইফে গাছ নিয়ে অনেক স্মৃতি জড়ায় আছে। আমি যখন ফেনীতে থাকতাম, আমার মনে আছে যে আমি মাটি কিনে নিছি অনেক। তারপর আমি আমার বাড়ির থেকে এরকম আছে প্রতিদিন আসা যাওয়া, প্রতি ফ্রাইডে বাড়ি যাওয়া হতো। তো বৃহস্পতিবার দিন যাইতাম, ফ্রাইডে থাকতাম, বিকালবেলা চলে আসতাম কলেজ লাইফে।
দেন তখন দেখা যায় আমি প্রতিদিন মানে বাড়ি থেকে আসার সময় মাটি নিয়ে আসতাম অল্প অল্প করে। অনেক ওজন ছিল, অনেক কষ্ট করে মাটিগুলো ওজন বহন করে আমি নিয়ে আসতাম গাছের জন্য। তো এর প্রতি গাছের জন্য আমি এতটাই কষ্ট করছি, আমার স্কিনে অনেক পিগমেন্টেশন প্রবলেম মানে এখন বর্তমানে ভোগ করতেছি আমি। রিজন হলো যে আমি প্রচুর পরিমাণ রোদের মধ্যে কাজ করতাম, বাগানে কাজ করতাম। আমার যেহেতু বাড়িতে বাগান ছিল, ফুলের বাগান ছিল, মাঝে মাঝে সবজি বাগানও করি। তো আমার না কখনো নিজের সৌন্দর্যের প্রতি কেয়ার ছিল না। যে আমার মনে হয় না, সাধারণ মেয়েরা দেখা যায় টাকা হাতে থাকলে সেই টাকা দিয়ে কসমেটিক কিনে কিংবা জামা কাপড় কিনে অনেক কিছু এগুলা। আর আমার প্রাথমিক অবস্থায় আমি টাকা জমায় দেখা যায় বই কিনতাম ছোট থাকতে। আমার একটা ফেভারিট বই ছিল ৩ গোয়েন্দা বই, ওগুলা কিনতাম। কিন্তু যখন আমার মনে হয়েছে যে আমি গাছ কিনতে পারি, গাছ কেনার অপশন আছে, বুঝতে পারছি, নার্সারি চিনছি, তখন থেকে আমি কি করতাম যে টাকা জমায় আমি প্রচুর গাছ কিনতাম। এখনও কিনি। আমার প্রতি বছরে বাজেট থাকে। কোনো আমার বড় হওয়ার পরে এমনও কোনো বছর গেছে যেখানে আমি ৩০,০০০ ৪০,০০০ পর্যন্ত মানে এক বছরে গাছ কেনাকাটা পড়ছে, কিংবা গাছের অ্যাক্সেসরিজ যেগুলো আছে সেগুলা কেনাকাটা পড়ছে। সো এভাবে আমার আসলে গাছের প্রতি অনেক খরচ হয়েছে। আমি মনে হয় যত বড় হয়েছি আমার এই লাইফে গাছের জন্য, সেই হিসেবে আমি যদি হিসাব করি আমার মনে হয় গাছের পিছনে আমার প্রায় ১,০০,০০০ টাকার মতো গেছে। আর এই টাকার অ্যামাউন্ট একটু বাড়ছে। রিজন হলো যে ২ কি ৩ বছর এমন একটা বছর গেছে আমার লাইফে, ২-৩ বছরে। ওই বছরগুলোতে ৪০,০০০ ৫০,০০০ টাকার গাছ কাটা হয়েছে। সাথে অ্যাক্সেসরিজ তো থাকেই। বিভিন্ন গাছের প্রয়োজনীয় জিনিস। তো এভাবে আমার গাছের পিছনে অনেক খরচ যায়। আর আমি প্রতি বছরই একটা হলেও গাছ কিনবো না এমন সময় যায় না। সবসময় যে গাছ বাঁচাতে পারি এমন না। এই বছরে গাছ কিনছিলাম ৫ টা সাদা গাঁদা ফুলের গাছ। সময় দিতে পারি নাই ভাগ্যক্রমে সাদা গাঁদা ফুলের গাছগুলো মারা গেছে। আমার ইচ্ছা ছিল এই বছর আমার বাগানে সাদা গাঁদা ফুল ফোটাবো, হয় নাই। যাই হোক কপাল। তো এইভাবে বলতে গেলে গাছের গল্প যদি বলতে যাই গল্প শেষ হবে না। আর আমার সাথে যারা কথা বলে তারা খুব ভালো করে জানে আমি সবচেয়ে বেশি বলি, গাছের গল্প একটু বেশি করি। আর যেখানে যাব গাছের ছবি তুলতে, ভিডিও করতে পাগল হয়ে যাবে। এটা আমার একটা অভ্যাস। আসলে এটা আমি করতে চাই না, আমার ভিতর থেকেই এগুলো হয়। সেটা সবাইকে বুঝাইতে পারি না। অনেকে বিরক্ত হয়, অনেক বেশি বিরক্ত হয় আমার এই আচরণগুলাতে। কিন্তু বাস্তবিক এটা আমার ভিতর থেকে হয়। এমন না যে আমি ইচ্ছাকৃত করি। মানে ওই জিনিসগুলো দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক, বেলা শেষে বলব আমার এই অদ্ভুত টান কখনো যাতে ক্ষয় না হয়। আমার একটা স্যার ছিল ক্লাস 10 এ পড়াকালীন। স্যারটা ছিল জীববিজ্ঞানের ক্লাস। উনি ম্যাথমেটিক্সের ক্লাস করতো। তো স্যারও আমার মতো গাছপ্রেমিক ছিল। স্যারের কথা আমার এখনও মনে পড়ে। স্যার আমাকে একদিন বলতেছিল, যারা গাছকে ভালোবাসে, পশু পাখিকে ভালোবাসে, তারা কখনো খারাপ হতে পারে না। কথাটা হয়তো কিছুটা হলেও সত্যি। তবে মানুষ যদি ভিতর থেকে আদার্স সাইডে খারাপ হয়, হতে পারে, সেটা আসলে ব্যাপার না। তারপরও এটুকু বলতে পারি আমি, যারা গাছ পশু পাখি ভালোবাসে তারা মনের ভিতর থেকে একটু হলেও নমনীয় টাইপের মানুষ হয়, একটু হলেও। তাদের ভিতরে একটা অদ্ভুত মায়া থাকে, তারা একটু নরম মনের মানুষ থাকে, যতটাই কঠিন হোক। আমিও বলতে পারবো না যে আমি খুব কঠিন হৃদয়ের মানুষ, অথবা উপর দিয়ে প্রকাশ করি না সবসময়, কিন্তু ভিতরটা খুবই নরম। এটুকু আমি বলতে পারবো আমার নিজের ব্যাপারে। আর আমার নিজের ব্যাপারে আমার নিজের এতটাই অভিজ্ঞতা যে কোনো মানুষ আমার লাইফে কথা বলতে আসলে, ফ্রেন্ডশিপ করুক, যেরকম মানুষই আমার লাইফে হোক না কেন, তাদের আমি আমার লাইফ স্টাইল সম্পর্কে অক্ষরে অক্ষরে বলে দিতে পারি যে আমি এমন এমন এমন। বেলা শেষে ঠিক আমি তেমনই থাকি, কিন্তু ওই মানুষগুলো পরিবর্তন হয়। কিন্তু মানুষগুলো প্রথমে বিশ্বাস করতে পারে না প্রাথমিক অবস্থায় যে আমি যেটা বলি আমি সেটাই, আমি পরিবর্তনশীল না। বেলা শেষে আমি সেটাই থাকি, কিন্তু মানুষগুলো ভীত হয়, অনেক বেশি ভীত হয়, তারা হতাশ হয়, কারণ তারা আমার কথাগুলো বিশ্বাস করে না। কিন্তু এটুকু বলতে পারি আমি আমার নিজেকে সর্বোচ্চ চিনি, হয়তো বা কিছুটা না। যাই হোক, এই বকবক করলে শেষ হবে না। এই ভালোবাসা আমার কাছে অসমাপ্ত ভালোবাসা। তাই বলতে পারি 4টা চরিত্র আমার নিজের মধ্যে বিন্যস্ত আছে। আর সেটা সময় স্থান ভেদে প্রকাশিত হয়, অনুভব করতে পারি আমি। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত অনেক বকবক করলাম। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।